সিরাজগঞ্জের তাড়াশের ১ নম্বর তালং ইউনিয়নের ওরাওপাড়ায় সকাল থেকেই শুরু হয় ধান সেদ্ধ করার এক অলিখিত উৎসব। জোহরে চোখে চেখে সঠিক মুহূর্ত বুঝে সিদ্ধ করা ধান শুকানোর জন্য প্রস্তুত করা হবে একটু পর। ওরাও পুরুষের মতো নারীরাও সমান পরিশ্রমী। সকল কাজে তারা পুরুষকে দারুণভাবে সহায়তা করেন। হাঁড়ি থেকে বিন্দু বিন্দু সোনা যেন গড়িয়ে পড়ল উঠানের মাটিতে। এই ধান শত ঘাম, পরিশ্রমে, ভালোবাসায় ফলানো ফসল। সূর্যের আলো ও বাতাসের মাধ্যমে ধান শুকানো সবচেয়ে ভালো পদ্ধতি। মাঝে মাঝে ধান নাড়াচাড়া করে দিলে সব দিক সমানভাবে শুকাতে পারে। তাড়াশের এই অঞ্চলে ওরাও জনগোষ্ঠীর বসবাস দীর্ঘ বছর ধরে। কৃষি এদের প্রধান উপজীব্য। গবাদি পশুসহ হাঁস মুরগি পালন করতেও এরা খুব ভালোবাসে। নৃবিজ্ঞানীদের মতে ওরাওরা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়। এদের ভাষার নাম কুক ও সাদ্রি। ওরাওরা জড়োপাসক। তাদের ভগবানের নাম ধর্মী বা ধার্মেশ বা ধরমেশ। ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ওরাওদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীও দেখা যায়। ওরাও নারীরা ঘর গেরস্থালির কাজে দারুণ পটু। ওরাওদের গৃহগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গৃহের দেয়াল লেপা মোছা নিয়মিত কাজেরই অংশ। কেউ কেউ দেয়ালের নিম্নাংশে গাছ, লতা, পাতা, ফুল, পাখি ইত্যাদি অঙ্কন করেন। নিবিষ্ট চিত্তে ওরাও নারীরা সেটি খুব পারদর্শিতার সাথেই করে থাকেন। কৃষিকাজের পাশাপাশি ওরাও নারীরা সেলাই কর্মেও এগিয়ে রয়েছেন। ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ওদের গ্রাম প্রধানকে পঞ্চায়েত বলা হয়। তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে, যা পাইতু নামে পরিচিত। কেশবিন্যাসে নারীদের রয়েছে নানা বৈচিত্র্য। ওরাও নারীরা কেশচর্চায় নিজস্ব পদ্ধতি অবলম্বন করেন। তাদের বিশ্বাস, প্রাকৃতিক জড়িবুটি সমৃদ্ধ নির্যাসে চুল হয় ঘন, গোছা হয় মজবুত। মাটির দেয়াল ও টিনের ছাউনিতে তৈরি ওরাওদের এই বাড়িগুলোয় নিপাট সাদামাটা এক ধরনের সৌম্য দর্শ বিদ্যমান। বাড়ির আশপাশের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ সংসারের খরচ কমানোর পাশাপাশি টাটকা খাদ্য ভাণ্ডারের দারুণ এক উৎস। তরুণ দুপুরের ঝলসে ওঠা রোদের আঁচ গায়ে মেখে রান্নার প্রস্তুতি চলছে। ওদিকে শুকানোর জন্য সিদ্ধ করা ধান নেড়ে দেয়া হয়েছে পাট পাট করে। গাছের পাতায় জ্বালানো আগুনে মাটির চুলায় চলছে মধ্যাহ্নভোজের খুবই সাদামাটা আয়োজন।
অদ্ভুত মায়ায় জড়ানো এই দৃশ্য হয়তো আপনাকেও মনে করিয়ে দেবে ভুলে যাওয়া কোনো স্মৃতির কথা। স্থানীয় এই বিদ্যালয়ে বাঙালিদের সাথে মিলেমিশে শিশুরাও শিক্ষা গ্রহণ করে। মাঠের বুক জুড়ে সবুজ সোনালি পাকা ধানের বিস্তীর্ণ বাথান, বাতাসে পাকা ধানের মৌমাতাল মিষ্টি গন্ধ। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে এখন বোরো ধান কাটার ভরা মৌসুম। গোছা ভরা পাকা ধানের গায়ে গায়ে বাড়ি লেগে তৈরি হওয়া রিনিঝিনি শব্দের মূর্ছনায় মেতে ধান কাটার উচ্ছ্বাসে মাতোয়ারা কৃষকরাও। শীষ থেকে কয়েকশো সেন্টিমিটার খড়সহ কেটে নেয়া ধানের আঁটি বাঁধার কাজ ধানি শ্রমিকদের দক্ষ হাতে সম্পন্ন হয় সুনিপুণভাবে। ওদের বেশিরভাগই কৃষি শ্রমিক, জমির মালিক আছে খুব সামান্যই। পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিকাজে সমান দক্ষ। ধান কাটা, বাঁধা ও মাড়াইয়ে তাদের দক্ষতা পুরুষের মতোই। 1963-64 সালে চলনবিলে নিমাই চড়া খাল কাটার পর থেকে খালের দুপাশে বোরো ধানের আবাদ শুরু হয়। বর্তমানে অগণিত অগভীর নলকূপ ও কিছু কিছু গভীর নলকূপের মাধ্যমে আধুনিক পদ্ধতিতেই ইরি বোরো আবাদ করা হয়। অসংখ্য নদী খালের সমারোহে পলিবাহিত চলনবিলের মাটি দারুণ উর্বর। সেই গুণেই সোনা ফলায় চলনবিলের মাটি। কাঁটা বাঁধার পর আসে ধান মাড়াইয়ের পালা। সে কাজেরই প্রস্তুতি নিতে ক্ষেত থেকে ধানের আঁটি একত্র করে বেঁধে ফেলা হচ্ছে। গত বছর বিঘা প্রতি 22 থেকে 25 মণ ধান পেয়েছেন কৃষক। এ বছর সেটা বেড়ে হয়েছে 25 থেকে 30 মণ পর্যন্ত। নীল আকাশের জমিনে কষ্ট ক্লেদে মাখানো তবু তৃপ্ত মুখগুলোতে কষ্টের ফসল বাড়ি নেওয়ার অদ্ভুত এক উত্তেজনা। ভ্যান রিকশায় চড়ে মেঠো পথের এলো ঝাঁকুনিতে গা সইয়ে ধানের বোঝা বাড়ি চলেছে। মাঠ থেকে ধান কেটে নেয়ার পর বয়ে নিয়ে যাওয়ার এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। দৃশ্যটি কৃষিজীবনের কঠোর পরিশ্রম ও সরলতার প্রতীক। দৃশ্যটি শুধু একটি ছবি নয়, এটি একটি গল্প। এটি ঐক্য, সহযোগিতা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার গল্প। মাড়াইয়ের জন্য পূর্বনির্ধারিত স্থানে স্তূপ করে রাখা হচ্ছে কেটে আনা ধান। গোছা গোছা ধান সুন্দর করে সাজিয়ে রাখলে পরবর্তীতে মাড়াইয়ের কাজ সহজ হবে। ধানের বীজতলা তৈরি, চারা রোপণ, পরিচর্যা, কাটা, আঁটি বাঁধা, বহন, মাড়াই, সিদ্ধ, শুকানো এবং চাল তৈরি পর্যন্ত প্রতিটি ধাপ খুবই কষ্টসাধ্য। প্রচণ্ড রোদে কষ্টসাধ্য এই কাজে নিয়োজিত প্রতিটি শ্রমিকের জন্য প্রয়োজন পর্যাপ্ত নিরাপদ পানি ও বিশ্রাম।
গাছে গাছে আমের সমারোহ জ্যৈষ্ঠ মাসের এক একান্ত অনুষঙ্গ। আম গাছের পাতার ফাঁক দিয়ে আম ছেঁড়ার এই দৃশ্য দুরন্ত কৈশোরের স্মৃতি মনে করিয়ে দেয়। গাছ থেকে সদ্য পেড়ে আনা টাটকা আম ছিলে কুটে ভর্তা বানানোর পূর্ণ প্রস্তুতি চলছে সদল বলে। কাঁচা আম ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। গরমে আম ভর্তা একটি উপাদেয় খাবার। 5 হাতে 5 ধরনের কাজে একটু একটু করে তৈরি হচ্ছে সুস্বাদু আম ভর্তা। স্বাদ আস্বাদনের আগেই পোড়া মরিচ, সরিষা বাটা, সরিষার তেল, লবণ ও হালকা চিনির সংমিশ্রণে তৈরি হওয়া আম ভর্তার অপূর্ব গন্ধে জিভে জল চলে আসবে যে কারো। গ্রাম্য পটভূমিতে এই দৃশ্য এখনো খুব দেখা যায়, যা শহরে অকল্পনীয়। এই সহজ সরল জীবনী পছন্দ ওরাও জনগোষ্ঠীর মানুষের। একই গোত্রের সদস্যকে ওরা একই বংশের সন্তান বলে মনে করে এবং নিজেদের ভাই বোন হিসেবে বিবেচনা করে। তাই একই গোত্রের মধ্যে বিবাহ সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ ওরাওদের। তালের শ্বাস শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, ফলে গরমের ক্লান্তি দূর হয়। অতি সাধারণ এই হেঁসেলে তৈরি হচ্ছে কাঁচা আমের অতি অসাধারণ আচার। সময় বদলেছে, সনাতন মাড়াই পদ্ধতি এখন অচল। আধুনিক থ্রেশার মেশিনের কল্যাণে দ্রুতই সম্পন্ন হয় মাড়াই কর্ম। উড়ন্ত খড়ের স্রোতধারা বয়ে যায় একদিকে, খড়ের উপর খড় পড়ে জমে ওঠে স্তূপ। অপরদিকে ঝরে পড়ে খড় থেকে আলাদা করা পাকা ধান। ঝরঝরে পাকা ধানের রাশি এখন বস্তায় উঠিয়ে নেয়ার পালা। ওজন করে হিসাবও মেলানোর সঠিক সময় এখন। এখনই হিসাব হবে কতটুকু বিক্রি হবে, কতটুকু চাল বানিয়ে বছরের খোরাক হবে, আর কতটুকু বীজ হিসেবে রাখা হবে। লিজ নিয়ে চাষ করলে হবে আরেক হিসাব, সেখানে অবশ্যই মহাজনের পাওনা যোগ করতে হবে। সংরক্ষণ করতে চাইলে ধান সংরক্ষণের স্থানটিও পরিষ্কার, শুষ্ক ও বাতাস চলাচলের উপযোগী হতে হবে। সদ্য মাড়াই হয়ে জালজটে জড়িয়ে থাকা খড় আগলা করে ছড়িয়ে দিতে হয় শুকানোর জন্য। ধানের এই খড় গরুর প্রধান খাদ্য। এতে প্রচুর পরিমাণে তন্তু, খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে। গরুর সুস্থতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে খড়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সংরক্ষণের আগে খুব ভালো করে শুকিয়ে নিতে হয় খড়, তা না হলে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সদ্য ওঠা ধানের
মম ও গন্ধে ভরা খড় গবাদি পশুর জন্য সংরক্ষণ করেন কৃষকরা। বাড়তি খড় বিক্রি করে দেয়া হয়। হালকা ওজন হলেও মাথায় বহনের এই প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য। গৃহপালিত পশুর সারা বছরের খাবারের যোগান ছাড়াও জ্বালানি হিসেবেও খড়ের ব্যবহার অন্যতম। স্তরে স্তরে খড় সাজিয়ে গাদা তৈরি প্রাচীন একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। ঠিকমতো গাদা তৈরি করতে দক্ষতার প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে গবাদি পশুর খাদ্য সংরক্ষণের জন্য সুবিধামতো ও মজবুত গাদা তৈরি অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে বর্ষায় ভিজে নষ্ট হয়ে যেতে পারে খড়। মূল্যের দিক থেকে ধানের কাছাকাছি অবস্থান খড়ের। প্রতিমণ খড় 5 থেকে 600 টাকায় বিক্রি হয়। ধান সিদ্ধ শুকানোর জন্য ওঁরাওরা এখনও সনাতন পদ্ধতি ব্যবহার করেন। মেলে দেওয়া ধানরাশির বুক চিরে চরণ যুগলের অবিরত ডুব সাঁতার উল্টে পাল্টে দেয় ধানের পিঠ। এতে সমানভাবে রোদ পেয়ে ধানের সব দিক সুন্দরভাবে শুকিয়ে যায়। ভালোমতো শুকিয়ে গেলে একত্রে জড়ো করা হয় রাশি রাশি গরম ধান। এখন বস্তায় ভরে সংরক্ষণের পালা। আবহমান গ্রাম বাংলার তুমুল জনপ্রিয় খেলা কানামাছি। অত্যন্ত সহজ কিন্তু খুবই মজাদার এই খেলা শিশুদের কাছে দারুণ এক বিনোদনের নাম। খেলার শুরুতে একজনকে কানা নির্বাচন করা হয়। কানা অর্থ কিন্তু অন্ধ নয়। এই কানা রূপকার্থে চোখে দেখতে না পাওয়া মাছের সঙ্গে তুলনা করে বলা হয়। এভাবে দৌড়াদৌড়ির মধ্যে সে যদি কাউকে ধরতে পারে এবং তার নাম বলতে পারে, তবেই তার জায়গায় নতুন খেলোয়াড় কানা হয়। বর্তমান প্রজন্মের অনেকেরই এসব লোকজ খেলাধুলা সম্পর্কে কোনো ধারণাই নেই। লাগোয়া বিকেলে দাওয়ায় বসে শিক্ষার এই আয়োজন ওরাও শিশুদের প্রাথমিক শিক্ষার বুনিয়াদ তৈরি করে দিচ্ছে। নতুন ধান ওঠার পর ওরাও সম্প্রদায়ের লোকেরা গাতি নামের একটি উৎসবের আয়োজন করে থাকে। গ্রামের প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে গাতি খাওয়ার চাল সংগ্রহ করা হয় এবং গাতি খাওয়ার দাওয়াত দেয়া হয়। সম্প্রদায়ের সকলের অর্থায়ন ও অংশগ্রহণে গাতির আয়োজন সম্পন্ন হয়। নতুন ধান ওঠানোর মতো ব্যাপক কষ্টসাধ্য একটি কর্মযজ্ঞের পর মানসিকভাবে হালকা হওয়া এবং পরস্পরের সাথে আরও একটু আন্তরিক মেলবন্ধন তৈরির উপলক্ষ্য হল গাতি উৎসবের মূল লক্ষ্য। গাতির চাল ওঠানোর পর এবার অন্যান্য বাজার সদাই করার পালা। দল বেঁধে স্থানীয় গুলটা বাজারে গিয়ে পছন্দের সদাইপাতি কেনা হয়। গাতি খাওয়া উৎসবে হাঁসের মাংস পছন্দ ওরাওদের, তাই দাম দর করে পছন্দ মতো হাঁস কিনে নেওয়া হলো।
তাড়াশ উপজেলার ১ নম্বর তালম ইউনিয়নে অবস্থিত এই গুলটা বাজার। বাজারটি ছোট হলেও স্থানীয়দের চাহিদা মতো সমস্ত দ্রব্যাদি পাওয়া যায় এখানে। হাঁস কেনা শেষ হলে এবার মশলার দোকানে হাজির গাতি উৎসবের আয়োজকরা। হরেক রকমের মশলা নেওয়া হলো। এবার নেওয়া হবে বাদবাকি অনুষঙ্গ। আলু, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেনা শেষ হলো। উৎসব ছোট হোক বা বড়, আয়োজনের কষ্ট কিন্তু কম নয়। গাতি উৎসবের স্থান নির্বাচন হয়ে গেলে সম্প্রদায়ের সকলে মিলে উৎসব সম্পন্ন করতে একযোগে কাজে নেমে পড়ে। মাটি খুঁড়ে চুলা তৈরি, কোটা বাছা করা সবই হয় দল বেঁধে। উৎসবপ্রিয় জাতি ওরাওদের প্রধান উৎসব হল কারাম। ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্লপক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয়। এছাড়াও প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন তারা। একটি উৎসব বাস্তবায়ন করতে এদের দলবদ্ধ প্রচেষ্টা চোখে পড়ার মতো। সকল বয়সী নারী পুরুষ শিশু মিলে উৎসবটিকে সাফল্যমণ্ডিত করতে আন্তরিকভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। আকার ভেদে আলু কখনো 2 টুকরো, কখনো 4 টুকরো করে কাটা হয়। কারো কারো বটিতে সাবলীলভাবে একের পর এক জীবনাহুতি দিয়ে চলেছে পরিপুষ্ট পেঁয়াজ। ওরাও জাতিগোষ্ঠীর প্রধান খাবার ভাত। সবজির পাশাপাশি মাংস তাদের বেজায় পছন্দের। চুলার 3 দিকে 3টি ইট দিয়ে কাদামাটির বন্ধনে বেঁধে দেয়া হলো। অস্থায়ী মাটির চুলাতেই সম্পন্ন হবে গাতি রান্নার সমস্ত ব্যঞ্জন। আদা, রসুন ও বিভিন্ন ধরনের মশলা বেটে নেওয়া হচ্ছে পাটায় পিষে। মশলা বাটার আধুনিক পদ্ধতির চেয়ে সনাতনী পদ্ধতিতে আন্তরিকতার ছোঁয়া যেন একটু বেশি। ওরাওরা জন্মান্তরবাদী, বিদেহী আত্মার কল্যাণার্থে তাই বেশ কিছু আচার অনুষ্ঠান পালন করেন এরা। ওরাও সমাজ অতিথি আপ্যায়ন ও উৎসব অনুষ্ঠানের ব্যাপারে অত্যন্ত সচেতন। কেটে রাখা আলু বালতিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। আলুর গায়ে লেগে থাকা বালু ও মাটি পরিষ্কার করতে কয়েকবার করে ধুতে হয়। পরিপূর্ণ পরিষ্কার হলেই তবে রান্নার উপযোগী হবে।
গোটা গোটা করে কাটা ছাড়াও অপর একটি পদ রান্নার জন্য কুচি করে কাটা হয়েছে আলু। কুচি করা আলু ভালো করে ধুতে হয় কষ ও ময়লা পরিষ্কার করার জন্য। ওরাও সমাজের প্রধান উৎসব কারাম এবং নতুন ধান ওঠার উৎসব গাতি ছাড়াও পার্বণিক আরও কিছু উৎসব রয়েছে। সারহুল, পশু উৎসব, খারিয়ানি, ফাগুয়া, সোহরাই এবং ডান্ডা কাটা এর মধ্যে অন্যতম। কলাপাতার চাতাল সাজিয়ে চলছে হাঁস কাটার ব্যাপক আয়োজন। প্রতিটি টুকরো প্রায় একই আকারে রাখার একটি সূক্ষ্ম প্রচেষ্টা লক্ষণীয়। কাটাকাটি পর্বের মধ্যে এটি সর্বশেষ। ধুয়ে পরিষ্কার করলেই রান্নার জন্য পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। গরম ডেকে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দেয়া হলো পরিমাণ মতো। অল্প আঁচে রেখে একটু নেড়েচেড়ে ঢেলে দেয়া হলো পরিমাণ মতো তেল। খানিক পরে দেয়া হলো কয়েকটি তেজপাতা। পেঁয়াজ, মরিচ, তেজপাতার এই মিশ্রণে এবার যুক্ত হলো শুকনো মরিচের গুঁড়ো। এরপর যুক্ত হলো ছেঁচে রাখা রসুন ও পরিমাণ মতো গরম মশলা। মশলার মিশ্রণ ঠিকমতো কষিয়ে নেয়ার পর এবার পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংস ঢেলে দেওয়ার পালা। সময় নিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে মাংসের ভেতরে মশলা পৌঁছে যাবে ঠিকমতো, তাতে স্বাদে আসবে পূর্ণতা। এবার মাংসে মেশানো হলো হলুদ, মাংস কষিয়ে নেয়ার এই পর্যায়ে কেটে রাখা আলু মিশিয়ে দেয়া হলো। হাঁসের মাংসে সাধারণত আলু খুব কমই মেশানো হয়, তবে উৎসবের কথা আলাদা। এখন লবণ মেশানোর সঠিক সময়। আলু এবং মাংসের পরতে পরতে সঠিকভাবে লবণ পৌঁছলে তবেই তো খাবারের স্বাদ বাড়বে। রাঁধুনির সমস্ত মনোযোগ এখন রান্নায় নিয়োজিত। কষানো মাংসে ঝোলের জন্য পর্যাপ্ত পানি সংযুক্ত করা হলো। ডেগের মুখ ভালো করে ঢেকে জাল বাড়িয়ে দিয়ে রান্না শেষের আয়োজন ধীরে ধীরে উৎসবকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিচ্ছে। কাঠপোড়া কমলা আগুনের উত্তাপে ডেগের শরীর কালো হয়ে এসেছে, রান্নাও প্রায় শেষের পথে।
সব কিছুর পরিমাণ ঠিকঠাক আছে কিনা চট করে বিষয়টি পরীক্ষা করে নেওয়া খুব জরুরি। ঝোল ঘন হয়ে এলে রাঁধুনির অভিজ্ঞ চোখ বলে দেয় মাংস রান্না শেষ, এবার নামানোর পালা। রান্না করা মাংস নামিয়ে ভদ্রচিতভাবে অন্য পাত্রস্থ করা হলো। আজুর করা পাত্রে এবার রান্না হবে ভাত। রান্না শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। ভাত রান্না হয়ে গেলেই খেতে বসার পালা শুরু হবে। প্রকৃতির কোলের সন্তান বলেই এরা প্রকৃতির মতোই সরল। ভাত ফুটে গেছে, এবার মাড় ঝরিয়ে ভাত ঝরঝরে করতে হবে। বড় ঝুড়িতে নেট বিছিয়ে ব্যবস্থা করা হয়েছে ভাতের মাড় ঝরানোর। গাতি খাওয়ার এই উৎসবের মধ্যে কিছুটা বনভোজনের আমেজ পাওয়া যায়। উৎসব মানেই তো আনন্দ, আনন্দের পুরো মাত্রাই মিলবে ওরাওদের এই গাতি খাওয়া উৎসবে। রান্নার পর্ব শেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ছোট বড় সবাই মিলে পাত পেতে বসেছে গাতি খাওয়ার লাইনে। ওয়ান টাইম প্লেটের ব্যবস্থা থাকায় কাউকে আর বাড়ি থেকে বাসনকোসন বয়ে আনতে হয়নি। পাতে পেতে বেড়ে দেয়া হলো দুধ সাদা গরম ভাত। খোলা আকাশের নিচে প্রকৃতির সন্তানের মতোই আদুল আদরে পাত পেতে বসে পড়েছে মাটির সন্তানেরা। একটু অহংবোধ নেই তাদের কারো চোখে মুখে। গ্রাম্য বিয়েবাড়ির আবেশে শুরু হলো গাতি খাওয়া উৎসব। ভাতের পর আরেকজন পাতে পাতে দিয়ে গেলেন লবণ। এখন পাতে পড়বে হাঁসের মাংস। ঝোলের চেহারাই বলে দিচ্ছে বারবারন্ত ঝাল স্বাদের কথা। অপরজন জনে জনে দিয়ে গেলেন কুচানো আলুর চচ্চড়ি। সবার হাসিমুখ বলে দিচ্ছে কতটা খুশি ভেতরে টকবকিয়ে উঠছে। ছেলেদের পাশাপাশি গাতি খাওয়া উৎসবে নারী এবং শিশুদেরও অত্যন্ত সাবলীল অংশগ্রহণ। ঝালে গাল লাল হলেও স্বাদ যে অমৃত তা সকলের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে। নতুন ধান ওঠার সমস্ত ক্লান্তি একদিনের আনন্দময় গাতি উৎসবের মধ্য দিয়ে শেষ হয়ে যায়। নিজ সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত হয়। এই উৎসবের মধ্য দিয়েই তৈরি হয় আগামী দিনগুলো আরো সুন্দর হওয়ার নতুন আশা। রংপুরে রঙের মেলা লাগছে মোর কনে গো, চলো যাব রংপুরের মেলা। রংপুরে
সমাজে নৃত্য সঙ্গীত একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বিভিন্ন উৎসব পার্বণে ওরাওদের এই ঐতিহ্যবাহী নাচ আর গান অপ্রাপ্তির সকল গ্লানি মুছে দিয়ে বয়ে আনে নবজীবনের শক্তি, আনে সৌহার্দ্যের সম্প্রীতি। সহজ সরল মননের এই জনগোষ্ঠী নিজস্ব আচার অনুষ্ঠানে সমৃদ্ধ হোক, মিশে থাক বাংলার আলো বাতাসে নিরন্তর।